আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে টিভি সেটের সামনে আছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন বাংলার নিয়মিত আয়োজন আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামী অর্থ ব্যবস্থার গতি প্রকৃতি। এই অনুষ্ঠানটি ইউটিউবে দেখতে এটিএন বাংলা ইসলামিক লিখে ব্রাউজ করতে পারেন। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় রিশিডিউলিং, খেলাপি বিনিয়োগ আদায়ের সহজতর উপায়। আর এই আলোচনায় অংশ নেওয়ার জন্য এই মুহূর্তে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন বিজ্ঞ আলোচক। তো চলুন প্রথমেই তাদের পরিচয় জেনে নেই। আমার ডান পাশে আছেন লেখক, চিন্তক, কলামিস্ট, ইসলামী ব্যাংকার, প্রতিষ্ঠাতা গ্লোবাল নলেজ ফাউন্ডেশন, সিনিয়র প্রিন্সিপাল অফিসার, ইসলামী ব্যাংক পিএলসি মানব সম্পদ উইং, প্রধান কার্যালয়, জনাব মোহাম্মদ ওমর ফারুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের মাঝে আরেকজন বিজ্ঞ আলোচক উপস্থিত আছেন, অর্থনীতি বিশ্লেষক, ইসলামী ব্যাংকার ডক্টর মোহাম্মদ ইবাদুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট, কর্পোরেট ইনভেস্টমেন্ট ডিভিশন, আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, প্রধান কার্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের দুজনকে আমাদের আলোচনায় স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, বিনিয়োগ যথাসময়ে পরিশোধ না করলে সেই বিনিয়োগ মেয়াদ উত্তীর্ণ হয়ে যায়, যেটাকে আমরা ওভারডিউ বলি। এরপর এসএমএ, স্পেশাল মেনশন অ্যাকাউন্ট হয়ে যায়। তারপরে পরবর্তীতে এগুলো বিভিন্ন মানে ক্লাসিফাইড বা শ্রেণীকৃত হয়ে পড়ে। এই শ্রেণীকৃত বিনিয়োগ আদায় করার জন্য এনআই একটি মামলা করা হয়, অর্থঋণে মামলা করা হয়। এই মামলা বছরের পর বছর চলতে থাকে, কিন্তু টাকা আদায় হয় না। এই খেলাপি বিনিয়োগ আদায়ের সহজতর একটি পদ্ধতি হচ্ছে রিশিডিউলিং বা পুনঃতফসিলীকরণ, রিস্ট্রাকচারিং বা পুনর্গঠন। আজকে আমরা খেলাপি বিনিয়োগ, রিশিডিউলিং, রিস্ট্রাকচারিং এ বিষয়ে কথা বলবো। তো চলুন আমরা আলোচনার মূল অংশে যাই। জনাব মোহাম্মদ ওমর ফারুক, চলতি বছরের মার্চ কোয়ার্টার শেষে দেশের ব্যাংক ব্যবস্থায় খেলাপি বিনিয়োগের পরিমাণ 4,20,000 কোটি টাকা। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে গত ডিসেম্বর থেকে মার্চ, এই মাত্র 3 মাসের ব্যবধানে 75,000 কোটি টাকা খেলাপি ঋণ বেড়েছে। 2019 সাল পর্যন্ত পুরো ব্যাংক ব্যবস্থায় খেলাপি ঋণ ছিল মাত্র 22,000 কোটি টাকা। এই 16 বছরের ব্যবধানে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে 4 লাখ কোটি টাকা। এই গ্রাহকদের খেলাপি হওয়ার যে এমন প্রবণতা বাড়ার মূল কারণটা কি? ধন্যবাদ। আসলে বাংলাদেশে আপনি যেটা বলেছেন 2009 সালে যেখানে আমার শুধুমাত্র 20 থেকে 22,000 কোটি টাকা ছিল খেলাপি ঋণ, সেখানে আজকে এটার উলম্পন যে জায়গায় গিয়ে কয়েক যুগের ব্যবধানে, মাত্র এক যুগ বা 1.5 যুগের ব্যবধানে এটা যে জায়গায় দাঁড়িয়েছে। কয়েক যুগের ব্যবধানে ছিল 22,000 কোটি, আর মাত্র এই 16 বছরের ব্যবধানে 4 লাখ। তো এটার জন্য আমাদের দায়ী যে বিষয়গুলো আছে সেগুলো আমরা ইতিমধ্যে পত্রপত্রিকা, মিডিয়ার আলোচনা থেকে আমরা জানি যে রাজনৈতিক বিবেচনায় বাংলাদেশ থেকে যে হাজার হাজার কোটি টাকা লুটপাট করা হয়েছে, পাচার করা হয়েছে। এটার কারণে এই অবস্থা আমাদের ব্যাংকিং খাতে দাঁড়িয়েছে। রাজনৈতিক বিবেচনায় কিভাবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক রয়েছে, তাদের চোখ ফাঁকি দিয়ে বছর পর বছর ধরে এই ধরনের লুটপাট হলো, এর সঙ্গে তাহলে আমরা শেষ দিকে যেটা দেখলাম, যেটা দিবালোকের মতো পরিষ্কার হয়েছে গত 5 বছরে, সেটা হলো বাংলাদেশ ব্যাংক টোটালটার অ্যাপারেটাসটাই এই স্ক্যাম, দুর্নীতি এবং পাচারের সাথে জড়িত হয়েছে। তার মানে হচ্ছে আমরা সর্ষের মধ্যে ভূত তাড়ানোর জন্য যাকে রেখেছি, সর্ষের ভিতরেই আমাদের ভূত ঢুকে গিয়েছিল। সেজন্য এর বাইরে আমাদের গ্রাহকদের যে একটা অংশ ইচ্ছাকৃতভাবে খেলাপি হয়, সেটার একটা অংশ আছে যারা সক্ষমতা থাকা সত্ত্বেও খেলাপি হয়ে যায়। এক্স্যাক্টলি। আবার ব্যবসা বাণিজ্য বা অনিবার্য কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার কারণেও কিছু অংশ, একটা অংশ আছে বাংলাদেশের গ্রাহকদের মধ্যে, তারা মনে করে যে ব্যাংক থেকে ঋণ নিলে এই ঋণ আর দিতে হবে না, এই মানসিকতা সে পোষণ করে। যার কারণে সে তার ফ্যাক্টরিটা যেভাবে একজন অন্যজন যে ব্যাংক থেকে ঋণ নেয় নাই, সে যেভাবে দাঁড় করাইছে, যিনি ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তিনি তো ধরেই নিয়েছেন যে এই টাকা আমার দিতে হবে না, আমাকে বিভিন্নভাবে রিশিডিউলিং করবো, এরপরে রিটার্ন অফ হয়ে আমার ব্যাকডোরে এটা চলে যাবে, আমি মাপ পেয়ে যাব। এই যে রিটার্ন অফের সংস্কৃতি, যার কারণে ব্যবসায়ীদের মধ্যে, যেহেতু ব্যবসায়ীদের কিন্তু বড় ধরনের কোনো শাস্তি পর্যন্ত বাংলাদেশে হয় নাই,
ঋণ খেলাপির কারণে। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকটা উদ্যোগ নিয়েছে যারা উইলফুল ডিফল্টার তাদের বিভিন্ন ধরনের পানিশমেন্ট এবং তাদের বিদেশ ভ্রমণ নিষেধাজ্ঞা সহ রাষ্ট্রীয় বিভিন্ন যে সুযোগ সুবিধা এগুলো থেকে বঞ্চিত রাখা হবে। তো এই বিষয়টাও কেমন কি, এটা উদ্যোগটাকে কেমন কাজে দিতে? বাংলাদেশে অনেক ধরনের উদ্যোগ নেওয়া হয়, কিন্তু সেই উদ্যোগ যথাযথভাবে ফলপ্রসূ হয় না। আমি যেটা মনে করি, যতদিন পর্যন্ত বাংলাদেশের একটা জনজাগরণ তৈরি না হবে, ঋণ খেলাপি যে হবে আপনার তার বাড়ির সামনে পোস্টার সাটাই রাখবে মানুষ, তার বাড়ির সামনে মানুষ বিক্ষোভ করবে, এই ঋণ খেলাপি সে সামাজিকভাবে তাকে একেবারে চাপের মধ্যে রাখা। যতদিন আমার আমানত গ্রাহকরা না বুঝবে যে আমার অর্থ ওই ঋণ খেলাপির কারণে আমি চাপার অর্থ তার কাছে জিম্মি হয়ে আছে, এই জন্য আমাদের দরকার গ্রাহক এডুকেশন বাড়ানো, গ্রামে গ্রামে পাড়ায় মহল্লায় আমাদের ব্যাংকিংগুলোর উদ্যোগে ফিনান্সিয়াল লিটারেসি যে প্রোগ্রাম। আমরা এই বিষয়ে আপনার সাথে কথা বলবো, আপনার এই পয়েন্টে আপনি থাকেন আমাদের সাথে। ডক্টর মোহাম্মদ ইবাদুল ইসলাম, আপনি তো এই যে লোন রিশিডিউলিং এর উপরে পিএইচডি করেছেন, আপনার এই বিষয়ে আপনার গবেষণা আছে, আপনি গবেষণা করেন, আপনি এই বিষয়ে একজন এক্সপার্ট ব্যক্তি। তো এই যে মামলা করে আমি বলছিলাম যে খেলাপি বিনিয়োগ আদায় অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এই জন্যই আমরা এই বিনিয়োগ আদায়ের প্রক্রিয়ায় রিশিডিউলিং বা রিস্ট্রাকচারিং এর প্রসঙ্গটা আসে। তো এই রিশিডিউলিংটা কি, এবং এই যে বিভিন্ন ধরনের যে বিনিয়োগ আছে, কন্টিনিউয়াস লোন বলি আমরা, ডিমান্ড লোন বলি, তারপরে বলি হচ্ছে যে আপনার টার্ম লোন, আবার যে হোম লোন, এবং পরিভাষাগত ইসলামী ব্যাংকিংয়ে একটু ডিফারেন্ট আছে, কন্টিনিউয়াস ইনভেস্টমেন্ট, টার্ম ইনভেস্টমেন্ট, ডিমান্ড ইনভেস্টমেন্ট অথবা হোম ইনভেস্টমেন্ট। এগুলোর ক্ষেত্রে কীভাবে এই পুনঃতফসিল প্রক্রিয়াটা কাজ করে? ধন্যবাদ ডক্টর হাসান আলী। বিষয়টা হচ্ছে, যখন কোনো একটি বিনিয়োগ অথবা ঋণ যথাসময়ে আদায় না হয়, তখন তার সময়ের উপর ভিত্তি করে বিনিয়োগ বা ঋণকে শ্রেণীবিন্যাসিত করা হয়ে থাকে। একটা নির্দিষ্ট সময়ের পরে এই শ্রেণীবিন্যাসিত ঋণগুলো খেলাপি পর্যায়ে চলে যায়। বর্তমানে যে বিআরপিডি যে সার্কুলার আছে, সার্কুলার অনুযায়ী ডিএফ এবং বিএল পর্যায়ের যে ঋণ অথবা বিনিয়োগ আছে এগুলো খেলাপি ঋণ বা বিনিয়োগ বলা হয়ে থাকে। এই খেলাপি বিনিয়োগ আদায়ের জন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত অনেকগুলো পদ্ধতি আছে। তার মধ্যে সবচেয়ে বেশি প্রয়োগযোগ্য যেটা হচ্ছে, সেটা মামলার মাধ্যমে আদায় করা, এবং তার মধ্যে সবচেয়ে সহজতর উপায় হচ্ছে পুনঃতফসিলের মাধ্যমে ঋণ আদায় করা। পুনঃতফসিল হচ্ছে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওই ঋণগুলোকে সময় বর্ধিতকরণ করে দিয়ে ঋণকে আদায় করে নেওয়া। এখানে একটা প্রথম বিবেচ্য বিষয় হচ্ছে, বাংলাদেশ ব্যাংক বিআরপিডি সার্কুলার 2012-তে যেটা ছিল, পরবর্তী 2022-এ যেটা পরিবর্তন করা হয়েছে, দুটো সার্কুলারের মাধ্যমে প্রথম শর্ত হচ্ছে ক্যাশ ফ্লো দেখা। আপনি যে প্রতিষ্ঠানটাকে রিশিডিউল করবেন, সেই রিশিডিউল এর পরবর্তী ব্যবসা চলমান আছে কিনা, এবং ব্যবসা শুধু আর্নিং শুধু চলমান থাকলে হবে না, যে নির্দিষ্ট একটা সময় দেওয়া হবে, এই সময়ের মধ্যে সে কিস্তির মাধ্যমে এটা পরিশোধ করতে পারবে কিনা সেটা যাচাই করে দেখুন। কিস্তির পরিমাণ টাকা তার ইনকাম হবে কিনা এবং এটা পরিশোধ করতে পারবে কিনা। যদি এটা না হয়, তাহলে এটা পুনঃতফসিল শুধু পুনঃতফসিলই হলো, সামান্যতম সময়ের জন্য ব্যাংক তার অ্যাসেটটাকে নন পারফর্মিং অ্যাসেট থেকে বের করে ব্যাংকের ব্যালেন্স শিটকে ভালো দেখাতে পারলো, কিন্তু দীর্ঘমেয়াদে এটা ভালো হবে না। এটা আমার গবেষণায় আমি দেখতে পেয়েছি, দীর্ঘমেয়াদে আসলে পুনঃতফসিল খুব বেশি একটা কার্যকর হয় না। তারপরে সাময়িক সময়ের জন্য ব্যালেন্স শিটকে ঠিক করার জন্য পুনঃতফসিল একটা কার্যকর পদ্ধতি। বিআরপিডি 2022-এর যে 16 নম্বর সার্কুলার আছে, ওই সার্কুলার অনুযায়ী যে বিনিয়োগগুলো আছে, বিনিয়োগগুলোকে 3টা স্তরে ভাগ করা হয়েছে। প্রথমত হচ্ছে স্থায়ী বিনিয়োগ যেগুলো আছে, এগুলোর জন্য নির্দিষ্ট ডাউন পেমেন্ট এবং নির্দিষ্ট সময় এবং টাকার উপর ভিত্তি করে কম বেশি ডাউন পেমেন্ট দিতে হবে। আবার তলবি বিনিয়োগ অথবা যে চলতি বিনিয়োগ যেগুলো আছে, এগুলোর ক্ষেত্রে একই পদ্ধতিতে ডাউন পেমেন্ট আদায় সাপেক্ষে নির্দিষ্ট সময়ের জন্য এই সুবিধাটা দেওয়া হবে। হোম ইনভেস্টমেন্টের ব্যাপারেও একটা হোম ইনভেস্টমেন্ট এবং যে এগ্রিকালচার এবং স্বল্পমেয়াদী যে ঋণ সমূহ আছে, এটার পরিমাণ সংখ্যাগত দিক দিয়ে অনেক বেশি, ওইটাকেও ডাউন পেমেন্ট আদায়ের মাধ্যমে পুনঃতফসিল করা যায়। পুনঃতফসিলের মাধ্যমে প্রথমত একটা কাজ হয়, ডাউন পেমেন্ট ছাড়া কিন্তু পুনঃতফসিল করা যায় না। সুতরাং আপনি একটা নির্দিষ্ট একটা অংশ কিন্তু পুনঃতফসিল করার সময় আপনি আদায় করেছেন,
সুতরাং পুনঃতফসিলের মাধ্যমে ব্যাংকের যে খারাপ যে অ্যাসেটগুলো আছে অ্যাসেটগুলোকে ভালো করার একটা সুযোগ রয়েছে। জি, আরেকটা বিষয় আমি এটা আপনার সাথে একটু অ্যাড করতে চাই, যে আপনি বলছিলেন তার ব্যবসা চলমান আছে কিনা, তার এখান থেকে ইনকাম হয় কিনা, যে তাকে যে সুবিধা দেওয়া হবে সময় সীমা বর্ধিত করে দেওয়া হবে কিস্তি ভিত্তিক, সেই কিস্তি তিনি তার ব্যবসা থেকে পরিশোধ করতে পারবেন কিনা। এই যে পুনঃতফসিল করার পরে তাকে নতুন করে বিনিয়োগ বা এনহ্যান্সমেন্ট করা যাবে কিনা? যখন একটা ব্যবসায়িক প্রতিষ্ঠানকে আপনি বিনিয়োগ আদায়ের জন্য পুনঃতফসিল করেছেন, তিনি যদি ওই ব্যবসাটা পরিচালনা করতে না পারে তাহলে উনি কিভাবে বিনিয়োগের দায় পরিশোধ করবেন, কিস্তি কিভাবে পরিশোধ করবেন? সুতরাং ওই সার্কুলারেই বলে দেওয়া আছে এই পুনঃতফসিলকৃত বিনিয়োগকে নতুন বিনিয়োগ দেওয়া যাবে, তা নবায়ন করা যাবে। এই ক্ষেত্রে কম্প্রোমাইজ একটা অ্যামাউন্ট নিতে হবে। এটা যে কোনো বিনিয়োগের ক্ষেত্রে এটা 3% কম্প্রোমাইজ অ্যামাউন্ট নিতে হবে, আর যদি এটা রপ্তানিমুখী কোনো শিল্প হয়ে থাকে তাহলে 2% কম্প্রোমাইজ নতুন একটা সীমা তাকে এখানে অ্যাড করা যেতে পারে, অথবা এক্সিস্টিং যে সীমা রয়েছে সেটা বর্ধিত করে দেওয়া যেতে পারে, যাতে করে সহজভাবে সে এটা ইনস্টলমেন্ট ভিত্তিক পরিশোধ করে এখান থেকে বের হয়ে যেতে পারে। জি, এবং তার ব্যবসাটা ধারাবাহিকতা রক্ষা করতে পারে। ধন্যবাদ আপনাকে। তো মোহাম্মদ ওমর ফারুক, আপনার কাছে আসছি যে এই যে বিনিয়োগ খাতে যাতে খেলাপি না হয় সেজন্য বা খেলাপি প্রবণতা কমানোর লক্ষ্যে আমাদের তো ব্যাংকারদেরও একটা ভূমিকা আছে। তো আপনি একজন ইসলামী ব্যাংকার, আপনি কি মনে করেন যে গ্রাহকরা যেন খেলাপি না হয় এই জন্য ব্যাংকারদের কী ধরনের ভূমিকা পালন করা উচিত, তাদের কি করণীয় রয়েছে? ধন্যবাদ, খুবই চমৎকার প্রশ্ন। আমাদের এদেশ একটি মুসলিম প্রধান দেশ। আমরা দেখি যে এদেশের যে কোনো সংকট মোকাবেলায় ইসলামিক ভ্যালুসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আমাদের দেশের ইসলামী চিন্তাবিদ, আলেম সমাজ এবং ধর্মীয় ব্যক্তিত্বরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনার যৌতুক নিরোধ, জঙ্গিবাদ দমন সহ বিভিন্ন সময় আমরা দেখেছি এটা। ব্যাংকের খেলাপি ঋণ আদায়ের ক্ষেত্রে আমরা ব্যাংকারদের যেরকম দায়িত্ব আছে, আমরা যদি সমাজের ইসলামিক যে ভ্যালুজ আছে, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মৃত ব্যক্তি তার যদি ঋণ থাকতো তিনি কিন্তু তার জানাজা পড়াতেন না, আনটিল এন্ড আনলেস গুরুত্ব বোঝানোর জন্য, আনটিল এন্ড আনলেস তার ঋণটার হয়তো দায়িত্ব কেউ একজন নিয়েছে, দায়িত্ব না নেওয়া পর্যন্ত, অথবা যিনি যার থেকে ঋণ নিয়েছে তিনি হয়তো মাফ করে দিয়েছেন। তো ঋণটা এত বেশি গুরুত্বপূর্ণ আদায় করা। তো এটা যদি আমরা ইসলামিক ব্যাংকাররা ইসলামিক নলেজকে অ্যাবজর্ব করে আমরা যদি ফিনান্সিয়াল লিটারেসি প্রোগ্রামের মাধ্যমে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে পারি, গ্রাহকদের নিয়ে যদি এই ধরনের গ্রাহক সমাবেশ এবং আমাদের একটা সমাজ আছে সেই সমাজেও যদি আমরা সেই সাথে আমি বলবো যে আপনি এই যে এটিএন বাংলাদেশে আমি অন্য কোনো টিভি দেখি না, এই প্রোগ্রামটা কি ধরনের, এই একটা মাত্র প্রোগ্রাম আমরা দেখলাম। এরকম যদি আরো প্রোগ্রাম করা যায় পপুলার টেলিভিশনগুলোতে, সোশ্যাল মিডিয়া, ইউটিউবে। এটিএন বাংলা তো বাংলাদেশের প্রথম স্যাটেলাইট টেলিভিশন, আমি এটিএন বাংলাকে ধন্যবাদ জানাই যে এরকম ইসলামী অর্থব্যবস্থা নিয়ে এই ধরনের প্রোগ্রাম, এই ধরনের বাংলাদেশে এই প্রথম বলা চলে। আমাদের জানার মতে এই ধরনের প্রোগ্রাম অন্য কোনো টেলিভিশনে এই ব্যাপকভাবে ইসলামী অর্থব্যবস্থা নিয়ে কোনো প্রোগ্রাম, ইসলামী অর্থব্যবস্থা নিয়েও নাই, আবার অন্য যে জেনারেল অর্থব্যবস্থা সেগুলোরও নিয়েও কিন্তু খুব বেশি আলোচনা নাই। এটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করছে বলে আপনি মনে করেন? সেজন্য আমি মনে করি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সেই সাথে অন্যান্য টিভির যারা আছেন এই প্রোগ্রাম দেখবেন, আমাদের গ্রাহকরা দেখবেন, সুমানোদ্দয়রা দর্শক শ্রোতারা দেখবেন। আমি মনে করি সমাজের প্রত্যেক শ্রেণী পেশার মানুষরা যদি এগিয়ে আসে সচেতনভাবে, সম্মিলিতভাবে, তাহলে বাংলাদেশে যে ঋণ পরিশোধ না করার যে প্রবণতা ব্যবসায়ীদের মধ্যে, গ্রাহকদের মধ্যে, এটা সামাজিকভাবে মূলোৎপাটন করা সম্ভব। যেরকম আমাদের দেশের যৌতুক দেখেন, যৌতুক কিন্তু এখন সমাজ থেকে উঠে গেছে। আমরা এটারও মূলোৎপাটন করতে পারবো যদি আমরা কালেকটিভভাবে, সামষ্টিকভাবে, একদিকে আইন থাকবে, আইনের প্রয়োগ হবে, অন্যদিকে সামাজিক মুভমেন্ট তৈরি হবে এবং সোসাইটির মধ্যে একটা জনজাগরণ তৈরি হবে, গ্রাহকরা সচেতন হবে এবং আমার ডিপোজিটররা সচেতন হবে। এটার মাধ্যমে আমি মনে করি যে এই বিনিয়োগ খেলাপির যে প্রবণতা এটাকে হ্রাস করা সম্ভব। এখানে আমি আরেকটু বিষয় অ্যাড করতে চাই। আমরা তো ব্যাংকারদের ভূমিকার কথা বললাম, যে যারা আলিম সমাজ রয়েছেন বিভিন্ন ফোরামে তারা কাজ করেন, একটা অংশ মসজিদ মাদ্রাসাতে আছেন, তারা ঋণ খেলাপি হওয়ার বা ঋণ পরিশোধে করা বা না করার যে গুরুত্ব, এই বিষয়গুলো নিয়ে ভূমিকা রাখতে পারেন। এটা তো করা হচ্ছে,
এটা আরও ব্যাপকভাবে করা প্রয়োজন বলে কি মনে করেন কিনা? আমি মনে করি যে বাংলাদেশে যারা আলেম সমাজ আছেন, ইসলামিক স্কলার আছেন, তারা পাবলিক স্পিকার, তাদের একটা সমাবেশে দর্শক আছে, তাদের শুভানুধ্যায়ী আছে, ভক্ত অনুরক্ত আছে। আমার মনে হয় যে আমরা যদি তাদেরকে এঙ্গেজ করতে পারি এবং তারা যদি স্বপ্নদিত হয়ে ঋণ খেলাপির যে পরিণাম এই দুনিয়াতে এবং আখেরাতে তার আমলগুলোকে দিয়ে দিতে হবে, দিয়ে দেখা যাবে অনেক আমল নিয়ে এসে গেছে, তারপরে সে জাহান্নামে যেতে হচ্ছে। কারণ তার ঋণ যার কাছ থেকে নিচ্ছে তাকে আমল দিতে 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 তার কারেন্সিগুলো শেষ হয়ে যাবে। আমরা এর আগের পর্বগুলোতে মানবাধিকার নিয়ে আলোচনা করেছি। এটা মানবাধিকারের লঙ্ঘন। তো জনগণের টাকা ঋণ রেখে আমি মৃত্যুবরণ করলাম, তো ওই সময় এটা তো ক্ষতিপূরণ দিতে হবে, তো আমল ছাড়া তো আর কিচ্ছু নেই, তাই না? এক্স্যাক্টলি। এবং এটা জনগণের বিশাল অংশের এই যে ঋণ খেলাপি বা অর্থ পাচার, এটার মাধ্যমে ক্ষতি কিন্তু একজন মানুষের করা হচ্ছে না, দেশের 20 কোটি মানুষের ক্ষতি করা হচ্ছে। তো আপনি 20 কোটি মানুষকে দিবেন কতদিনে? রাইট। কারণ প্রত্যেকটা মানুষ এটার জন্য এফেক্টেড। এটা যদি জাগ্রত করা যেত জনগণের মধ্যে ব্যাপকভাবে ইসলামিক অনুভূতিটা, কারণ আমরা তো 90% মুসলিম সংখ্যাগরিষ্ঠের দেশ আর কি, বেশিরভাগই মুসলিম। তো মুসলিমদের মধ্যে এই অনুভূতি থাকলে তো এই খেলাপি হওয়ার প্রবণতা থাকার কথা না, তাই না? আমার মনে হয় যে শুধু মুসলিম না, হিন্দু বা অন্যান্য ধর্মেও ঋণ খেলাপির ব্যাপারে কড়া বার্তা আছে। পৃথিবীর কোনো ধর্মই এই ঋণ খেলাপির পক্ষে অনুমোদন করবে না। সুতরাং আমরা সব ধর্মের মানুষকে কাজে লাগাতে পারি, বিশেষ করে ইসলামিক স্কলার যারা পাবলিক স্পিকার, যাদের ভক্ত অনুরক্ত আছে, যারা গুরুত্বের সাথে আলোচনা করা উচিত জাতীয় মসজিদ এবং বিভিন্ন জায়গায়। ধন্যবাদ আপনাকে। আমরা প্রায় অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। ডক্টর ইবাদুল ইসলাম, আপনি বলছিলেন যে বিনিয়োগ পুনঃতফসিলীকরণের ব্যাপারে। এখানে একটা বিষয় আমি শুরুতে বলেছি যে রিস্ট্রাকচারিং কথা, যেটা পুনর্গঠন, বিনিয়োগ পুনর্গঠন। এই বিনিয়োগ পুনর্গঠনটা কি যদি একটু সংক্ষেপে বলতেন? বিনিয়োগ পুনর্গঠন হচ্ছে কোনো একটা বিনিয়োগ যদি এটা খেলাপি না হয়, কিন্তু ওই প্রতিষ্ঠান তার যে নির্দিষ্ট কিস্তি আছে স্থায়ী বিনিয়োগের, কিন্তু খেলাপি হয় নাই, অথবা সে ওভারডিউ হয় নাই কিন্তু তার কিস্তি পরিশোধে তার সমস্যা, অ্যামাউন্টটা বেশি হয়েছে, সে শোধ করতে পারছে না, সেটা পারতেছে না, এটাকে তার বাকি যে সময় আছে তার 50% পর্যন্ত এটা সময় বর্ধিত করে এটাকে পুনর্গঠন করা যেতে পারে। এটা বিআরপিডি 16/2022 বলা হয়েছে। এটার মাধ্যমে এই বিনিয়োগটা পরবর্তীতে খেলাপি হওয়ার সম্ভাবনা কমে যাবে, খেলাপি হওয়ার সম্ভাবনা অনেকাংশেই কমে যাবে, তিনি এটা পরিশোধ করতে পারবেন ওই বর্ধিত সময়ের মধ্যে। জি, তাহলে এটাও একটা সহায়ক ভূমিকা পালন করবে যে বিনিয়োগ খেলাপি হওয়া ঠেকাতে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আরেকটু আপনার সাথে অ্যাড করতে চাই, মোহাম্মদ ওমর ফারুক। এই যে আমরা সামগ্রিকভাবে যে কথা বলছিলাম, আপনি বলছিলেন যে খেলাপি প্রবণতা কমানোর জন্য যে আমাদের মধ্যে একটা যে অ্যাওয়ারনেস জাগ্রত করা ব্যাংকারদের পক্ষ থেকে, আলেম সমাজের পক্ষ থেকে বিষয়গুলো রয়েছে। এবং বিগত দিনে যেটা হয়েছে সুশাসন এবং সুশাসনের অভাবের কারণে, দুর্নীতির কারণে, একটা ব্যাপক একটা দুর্নীতি হওয়ার কারণে ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে যে ফান্ড নেওয়া হয়েছে সেখান থেকে সেটা রিটার্ন আসে নাই, সে কারণে তো খেলাপি হয়েছে। যথাস্থানে যে এই যে বিনিয়োগটা না হওয়ার কারণে যে খেলাপি হলো, এখন আপনি কি ধরনের সম্ভাবনা দেখছেন? আমরা গত পর্বে আলোচনা করেছি যে ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ হয়েছে, এই অধ্যাদেশে অনেক কিছু বিষয় অ্যাড করা হচ্ছে যাতে করে সুশাসন প্রতিষ্ঠিত হয়, শৃঙ্খলা আসে ব্যাংকিং খাতে। তো আপনি কেমন সম্ভাবনা দেখছেন যে এটা বিনিয়োগ খেলাপি হওয়ার প্রবণতা কমাতে কতটা সহায়ক ভূমিকা পালন করতে পারে? আমি যেটা মনে করি যে আমাদেরকে টোটাল রিফরমেশনে যেতে হবে। আমরা শুধু একটা ব্যাংক রেজুলেশন অ্যাক্ট করব, তারপরের দিন আরেকটা সমস্যা দেখা দিবে, এরপরে আমি ইউএসের মতো ফেডারেল ডিপোজিট ইন্স্যুরেন্স কর্পোরেশন করব, মানে সমস্যা দেখা দিলেই করব, এরকম না করে ব্যাংকিং সেক্টরে আমি মনে করি যে 5ই আগস্টের পরে উচিত ছিল একটা বড় ধরনের রিফরমেশন প্ল্যান নেওয়া এবং গবেষণা করে বের করা যে আমার কি কি করা দরকার, কি করা। এখানে একটা বিষয় আমি বলি, যেটা হচ্ছে যে যেটা হয়েছে কোনো একটা বিনিয়োগ যখন অনুমোদন দেওয়া হয়, সে অনুমোদনটা দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো জাস্টিফিকেশন লাগে, সেটা প্রপারলি হয় না, যেটা সুশাসনের অভাব। এটা কোনো চাপের মুখে নথি স্বীকার করে এটা করা হয়েছিল। এটা যদি প্রপার প্রয়োগ করা হয় এখন, মানে এই জন্য ব্যাংকারদের ভূমিকা তো এখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। ব্যাংকাররা কেন পারছিল না, আগে কেন পারে না, এখন কিভাবে সম্ভাবনা দেখছেন কিরকম?
ব্যাংকারদের আগে যে সমস্যাটা ছিল এখনও কিন্তু সেই সমস্যাটা রয়ে গেছে। ব্যাংকারদের যে সমস্যাটা ছিল, বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের ইন্টারনাল যে পরিবেশ আমরা যেটা দেখি, একজন ব্যাংকারের তার ম্যানেজার বা তার ঊর্ধ্বতন কাউকে ডিনাই করার মতো পরিবেশ বা আইনি কাঠামো, তার সুরক্ষা কিন্তু নাই। সুরক্ষা নাই, ব্যাংকারের সুরক্ষা নাই, ব্যাংকারের কোনো সুরক্ষা নেই। সে যে আজকে ডিনাই করবে তার ম্যানেজারকে, কালকে সে স্যাক হয়ে যাবে, সেজন্য তার তো কোনো নিশ্চয়তা। অথবা আমরা বিগত সময়ে দেখেছি যে এসালমের ফাইল ডিনাই করার কারণে ইসলামী ব্যাংকের অনেক কর্মকর্তাকে ডিজিএফআই ধরে নিয়ে গেছে, আচ্ছা, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে, তারা রিমান্ডে ছিল। তো তার তো সুরক্ষা ছিল না। তাহলে একজন ব্যাংকার কিভাবে তার একজন ঊর্ধ্বতনের একটা অবৈধ ফাইলকে সে ডিনাই করবে? তাহলে বাংলাদেশ ব্যাংকারের সুরক্ষা নিশ্চিত করাটা খুবই জরুরি। তাহলে সে কথা বলতে পারবে এবং তাহলে সে ডিনাই করবে, তার মোরালিটি শো করবে। ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে একটা বিষয় তো আছে, হুইসেল ব্লোয়ার একটা নামে একটা পলিসি বিভিন্ন ব্যাংকে আছে, যে হুইসেল ব্লো করলে যেখানে দুর্নীতি হচ্ছে বা এটা ঠিক না এই ফাইলটা, তো সেক্ষেত্রে এই পলিসিগুলো কি আসলে কার্যকর ভূমিকা পালন করছে না? এই পলিসিগুলো বাংলাদেশের আইন হয় অনেক কিছু, কিন্তু আইনগুলোর প্রয়োগ যথাযথভাবে হয় না। কয়দিন পরে ওই আইনের নামও মানুষ ভুলে যায়, মানুষ জানেও না এরকম একটা আইন আছে, তার অধিকার আছে। যার কারণে আইনের যথাযথ প্রয়োগ এবং আইনকে প্রচার প্রসার করা, আইনকে বাংলাদেশের জন্য কাস্টমাইজেবল করে। আমি ধরেন একটা বড় পাঞ্জাবি নিয়ে আসছি সৌদি আরব থেকে শেখদের, এটারে কাইটাকুটে তো আমার সাইজে বানাইতে হবে। বাংলাদেশের যেটা সমস্যা, আমি ওভারঅল মনে করি যে আমরা তো এখনও এনআইএক্ট ওই যে 1882 সালটা চালাচ্ছি। আমি কলোনিয়াল সিস্টেমের মধ্যে আছে, আমি কিন্তু আমার মতো করে এনআইএক্টটাও ডিজাইন করতে পারি নাই। তার মানে হচ্ছে আমি যেটা শুরু থেকেই বলছি যে টোটাল রিফরমেশন করতে হবে। অর্থঋণ আদালত নামে একটা বিশেষ আদালত তো গঠন করা হয়েছে, এটা যদিও এটা অনেক কার্যকর ভূমিকা পালন করছে, তারপর দীর্ঘসূত্রিতা মানে বিচার নিষ্পত্তি হওয়ার ক্ষেত্রে, ডক্টর এবাদুল ইসলাম আপনি যদি এখানে কিছু অ্যাড করতেন, এই দীর্ঘসূত্রিতা বিচার প্রক্রিয়া শেষ হওয়ার ক্ষেত্রে যে দীর্ঘসূত্রিতা, এটা কমানোর জন্য কি করা উচিত আপনার? এটা শুধু দেখেন ইয়েতে শুধু অর্থঋণ আদালত নয়, বাংলাদেশের যে আইনি কাঠামো আছে, এই আইনি কাঠামোতে যে কোনো বিচারই একটা দীর্ঘ এটা তো একটা আদালত শুধু অর্থ ঋণ কেন্দ্রিক একটা বিচার প্রক্রিয়া শেষ করবে। তারপরে এখানে অন্যতম কারণ হচ্ছে অর্থঋণ আদালতে এত বেশি মামলা আছে, সেই পরিমাণে হয়তো বা এখানে জনবলের অভাব আছে, বিচারকের সংখ্যা কম আছে। আইন আছে, আদালত আছে, কিন্তু আদালতকে প্রয়োগ করার মতো প্রয়োজনীয় জনবল না করা হলে, অবকাঠামোগত উন্নয়ন না করা হলে, তাহলে এই আইন প্রয়োগ করাটা বা বাস্তবায়ন করাটা এত সহজতর হবে না। ধন্যবাদ আপনাদেরকে, আপনারা চমৎকার আলোচনা করেছেন। আমরা পরবর্তীতে আবার হয়তো বা এই ধরনের কোনো টপিক নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আর আজকের আলোচনা আমাদের দর্শকদের জন্য অনেক উপকার দেবে, যারা বিশেষ করে যারা ব্যাংকিং ইন্ডাস্ট্রিতে আমরা জব করি তাদের জন্য অনেক সহায়ক ভূমিকা পালন করবে, এবং দর্শকদের যারা বিনিয়োগ নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন তারা এই বিনিয়োগগুলোকে সঠিকভাবে কাজে লাগিয়ে সেখান থেকে ইনকাম করে সঠিক সময়ে, নির্ধারিত সময়ে ব্যাংকের কাছে তাদের এই ব্যাংকের পাওনা পরিশোধ করবেন। কারণ আমরা মুসলিম হিসেবে যদি মনে করি, অন্যান্য ধর্মেরও সেই বিষয়গুলো রয়েছে যে কোনো ঋণ খেলাপি কে দুনিয়াতেও তার কল্যাণ নেই এবং আখিরাতেও কল্যাণ নেই। তো আমি মনে করি আমরা যা আলোচনা থেকে যেটা আসলো, যে খেলাপি বিনিয়োগ আদায়ে রাজনৈতিকভাবে একটা দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করা উচিত এবং ব্যাংকগুলোকে যাচাই করতে হবে খেলাপি কোন বিনিয়োগ ইচ্ছাকৃত এবং কোন বিনিয়োগ অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃত বিনিয়োগ আদায় করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে, আর অনিচ্ছাকৃত বিনিয়োগ যেগুলো খেলাপি হয় সেগুলো পুনঃতফসিলীকরণ অথবা পুনর্গঠন, যেটাকে আমরা রিশিডিউলিং বলছি, রিস্ট্রাকচারিং বলছি, এই সুবিধা প্রদান করে আদায় ত্বরান্বিত করার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আজ এ পর্যন্ত। সকলকে আল্লাহ ভালো রাখুন, সুস্থ রাখুন, হায়াতে তয়্যিবা দান করুন, সে আবেদন রেখে আজকে এখানে বিদায় নিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।